এর সবচেয়ে পপুলার প্রশ্নটা হচ্ছে যে বিয়ে কেন এত কঠিন হয়ে গেছে এখন। এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কঠিন হোক বা সহজ, একটা পরিবর্তন তো নিশ্চয়ই এসেছে, তাই না? পরিবর্তন যদি না আসতো তাহলে তো এক্সট্রা করে কোনো কঠিন হওয়া বা সহজ হওয়া হতো না। এই পরিবর্তনটাকে আমি আজকে একটুখানি বুঝতে চেষ্টা করব। তো পারিবারিক, আমাদের বাংলাদেশে যেটা মূলত হয় যে পারিবারিক বিয়ে বা অ্যারেঞ্জ ম্যারেজ। এবার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটা কোনো বড় চেঞ্জ কিন্তু আজকের জেনারেশনে এসছে। কি এসছে সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। আগেকার জেনারেশন, মানে ধরুন আমাদের বাবা মা বা তার আগেকার, হ্যাঁ, দাদু দিদা যা আছেন, তো এনাদের কিন্তু বিয়ের ক্ষেত্রে পরিবারের কথাটাই খুব গুরুত্ব বেশি পেতেন। এখানে ছেলে মেয়েরা সাধারণত খুব বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতো না, ছেলে মেয়েদের মতামত অতটা নেওয়া হতো না। ছেলেমেয়েরাও বেশিরভাগ ক্ষেত্রে বলতেন যে তোমার যেটা পছন্দ সেরকমভাবেই করবো। এই ক্ষেত্রে পরিবার ডিসিশন নিত। এবার পরিবার যে ডিসিশন নেয় এইটার কিন্তু একটা প্যাটার্ন থাকে, তাই না? যে পরিবার এই এই দিকগুলো দেখে ডিসিশন নেয়। তার মধ্যে আমরা যদি একটু মানে সেটাকে আর কি অ্যানালিসিস করতে যাই, তাহলে প্রথম হচ্ছে একটা সামাজিক দিক থাকে, যেখানে মানে বিয়ে জিনিসটাকে কিন্তু একটা সমাজ বিজ্ঞানী কীভাবে দেখেন যে এটা একটা সোশ্যাল ক্যাপিটাল ট্রানজ্যাকশন। হ্যাঁ, মানে একটা এই যে ট্রানজ্যাকশন কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, ট্রানজ্যাকশন মানেই কিন্তু কোনো লেনদেন হচ্ছে, আর লেনদেন সবসময় সমান সমানে হয়, তাই না? আপনি 5 কিলো চাল কিনতে গেলেন, আপনি তো 5 কিলো চালেরই দাম দেবেন, তাই না? আপনার টাকার ভ্যালু আর চালের ভ্যালুটা তো ইকুয়াল হতে হবে। এবার সুতরাং এই যে সমান সমানে হওয়া, এটা কিন্তু পারিবারিক বিয়ের ক্ষেত্রে যখন পরিবার সিদ্ধান্ত নেয় তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমার ফ্যামিলির অবস্থান, আমার ফ্যামিলির মানে সামাজিক স্ট্যাটাস এবং হচ্ছে গিয়ে আপনার ইনকাম, হ্যাঁ, পারিবারিক আয় অনুযায়ী আমরা নিজেদের একটা অবস্থান ঠিক করি। হ্যাঁ, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যাই হোক না কেন, তার মধ্যেও যে আমাদের ফ্যামিলির হচ্ছে গিয়ে আমরা একটা খুব ভালো কৃষক ফ্যামিলি, ঠিক আছে? তো তার একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স, এই সবকটা জিনিস নিয়ে আমরা চাই যে মোটামুটি আমাদের সমান সমানে বিয়ে হোক। একটু বেটার হতে পারলে তো সেটা খুবই ভালো। আপনি যদি 5 কিলো চাল কিনতে গিয়ে তাকে 7 কিলো চালের দাম দেন, তাহলে তো সে নিয়েই নেবে, সে তো খুব খুশি হবে। কিন্তু কমে সাধারণত কেউ সেটেল করতে চান না। সাধারণত মনে হয় যে সামাজিক অবস্থান আমার যেরকম, আমার যেন যেই পরিবারে আমি বিয়ে দিচ্ছি তারও যেন এর থেকে একটু বেটার হয় বা এরকম হয়। তো এই যে ট্রানজ্যাকশন মেন্টালিটিটা, এটা কিন্তু বিয়ের বাজারকে বহু দিন ধরে সবচেয়ে বেশি ডমিনেট করেছে। হ্যাঁ, যে পারিবারিক আয় বলুন, পারিবারিক সামাজিক অবস্থান বলুন, ছেলে মেয়ের রূপের ক্ষেত্রে বলুন, সব কিছুতেই একটা ইকুয়ালিটি থাকতে হবে বাইরের দিকগুলোতে, ঠিক আছে? এই একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি, তাহলে একটা অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক কাজ করতো। তার মানে কি? মানে হচ্ছে গিয়ে যে যেটা চলে আসছে, যেটা আমরা দেখেছি সেটাই ভালো। হ্যাঁ, যেটা ধরুন আজকে হয়তো সেটার কতটা সিগনিফিকেন্স আছে সেটা আমরা চট করে ভাবি না, বা যেটা হয়ে আসছে সেটা কতটা ভালো কতটা খারাপ এই দিকটা আমরা চট করে দেখি না, কিন্তু এটা হয়ে আসছে, আমি এটাতেই কমফোর্টেবল। ধরুন একটা মজার কথা যদি বলি, যে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি একটু বেশি রোগা ছিলাম। বিশেষ করে আমার হাত এখনও খুব যে মোটা তা নয়, কিন্তু তখন আরও একটু রোগা ছিল। তো এই অবস্থাতে আমার শাশুড়ি প্রথমেই দেখে বলেছিলেন যে মেয়ে তো 50 জনের ভাত রান্না করতে পারবে না, একবারে হাঁড়ি ধরতে ধরে নামাতে পারবে না, তো এর সাথে কি করে বিয়ে দেব? এবার এই যে কথাটা, এটা কিন্তু ওনার দিক থেকে উনি খুবই জাস্টিফাইড ছিলেন, কারণ ওনার মনে হয়েছে যে এটা একটা বড় ক্রাইটেরিয়া বিয়ের ক্ষেত্রে। উনি যেটা দেখেছেন ওনার ক্ষেত্রে, তার আগেকার ক্ষেত্রে, কারণ বাড়ির তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, গ্রামের দিকে অনেক বড় বড় পরিবার, এবং যারা আসতেন আত্মীয় স্বজন তারাও কিন্তু বহুদিন থাকতেন। তো সেখানে একটা মানে 20 জন 30 জনের রান্না করাটা একটা মেয়ের জন্য খুব বেশি একটা ক্রাইটেরিয়া ছিল। কিন্তু এখন সমাজ অনেক বদলে গেছে। হ্যাঁ, আমার স্বামী যখন ভাবছেন তখন ভাবছেন যে এটা আবার কি ক্রাইটেরিয়া? হ্যাঁ, আমরা তো আলাদা থাকবো, আমাদের তো সংসার ছোট হবে। আজকের দিনে তো কেউ না বলে কারোর বাড়িতে অনেক দিন থাকার সেই রকম চলটা আমাদের এখানে আর নেই। তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা প্রত্যেকে খুব ব্যস্ত। হ্যাঁ, আমার একটা ওয়ার্ক লাইফ আছে, আমার হাজব্যান্ডের একটা ওয়ার্ক লাইফ আছে। এখানে এসে এই সংসারে চট করে একজনের অনেক দিন থাকাটা
আসলে খুব এখনকার দিনে আর সম্ভব হয় না। তো এই জায়গাটাতে যে একটা বড় পরিবর্তন হয়েছে, এটা কিন্তু যখন বিয়ের ক্ষেত্রে আমরা ছেলে বা মেয়ে দেখি তখন আমরা চট করে ভাবি না। তখন আমরা ভাবি যে এটা তো একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, মেয়েকে তো ভীষণ শক্ত সবল হতে হবে, হ্যাঁ 50 জনের ভাত রান্না করতে। এটা কিন্তু শারীরিক সুস্থতার কথা বলছি না, শারীরিকভাবে আমি খুবই সুস্থ ছিলাম, কিন্তু পরিকাঠামো দেখে যেই বিচারটা, যেমন আজকের দিনেও ধরুন হাইট নিয়ে আমাদের যে অবসেশনটা, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু এরকমভাবেই আসে। হ্যাঁ আচ্ছা, থার্ড যদি আমি বলি এই সামাজিক এবং মনস্তাত্ত্বিক ছাড়া আরেকটা দিক, এটা হচ্ছে ভয় এবং নিরাপত্তাহীনতা। এটাও একটা খুব কমন জায়গা। হ্যাঁ, যে আমাদের আগের প্রজন্ম কিন্তু সবসময় একটা নিড বা ইনসিকিউরিটি এইগুলোর থেকে বেশি প্রভাবিত হতেন। কারণ যেহেতু তাদের সামাজিক পরিকাঠামোটাই এরকম ছিল যে ঠিক মতন খেয়ে পড়ে থাকতে পারবে। হ্যাঁ, এটা একটা বড় ক্রাইটেরিয়া। যেমন আজকের দিনেও দেখবেন যে মানুষ সরকারি চাকুরিদেরকে প্রচণ্ড বেশি প্রেফার করে। কেন করে? অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে বেসরকারি চাকরির ক্ষেত্রে মাইনে অনেক বেশি হয় সরকারি চাকরির থেকে, কিন্তু তারপরেও তারা ভাবেন যে সরকারি চাকরি মানে একটা নিরাপত্তা, তাই না? এবার এই যে নিরাপদ বোধ করা, এইটা কোথা থেকে আসছে? তার কারণ তারা ভাবেন যে প্রাইভেট সেক্টর মানেই হচ্ছে ভীষণ রিস্কি। কিন্তু আজকের দিনে আমাদের যাদের একটু অ্যাবান্ডেন্স মেন্টালিটি, তারা কিন্তু এভাবে ভাবে না যে হ্যাঁ কবে চাকরি চলে যাবে বরের। হ্যাঁ, চাকরি সরকার আর বেসরকারি চাকরির মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স এটাই যে সরকারি চাকরির একটা অ্যাসিওরেন্স আছে, বেসরকারিতে হয়তো সেটা অতটা নেই। যতদিন তুমি কোম্পানির কাজে লাগছো, কোম্পানি তোমাকে ততদিন রাখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন স্কিলড মানুষ চট করে তার প্রয়োজনীয়তা তো হারিয়ে ফেলেন না কোনো কোম্পানিতে, বা একটা কোম্পানির কাছে হয়তো তার ভালো লাগছে না, সে আর একটা কোম্পানিতে ইজিলি চলে যেতে পারেন। সুতরাং এই যে নিরাপত্তাহীনতা, এটা যতটা না রিয়েল, তার থেকে বেশি কিন্তু একটু পারসিভড। আমাদের আগের জেনারেশন যেহেতু প্রাইভেট সেক্টরের এই ব্যাপারটা অতটা ভালোভাবে বোঝেন না, তারা মনে করেন যে সরকারি চাকরি মানেই হচ্ছে গিয়ে একটা স্থিতিশীলতা, আর এর বাইরেই কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে। তো এই জিনিসটা কিন্তু পরিবার যখন নির্ণয় করে আমাদের জন্য পাত্র বা পাত্রী, তখন এই তিনটে দৃষ্টিকোণ কিন্তু খুব বেশি গুরুত্ব পায়। এবার বলবো যে এতদিন যদি পরিবারই ঠিক করছে, তাহলে হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে গেল কেন? চেঞ্জ হয়ে গেল কারণ আমরা অ্যাকচুয়ালি কালচার হিসাবে একটা কালেকটিভিস্ট কালচার ছিলাম, কিন্তু সেখান থেকে যখনই আমাদের মধ্যে এত বেশি পড়াশোনা, এত বেশি মানে সামাজিক একটা চেঞ্জ, হ্যাঁ গ্লোবাল এক্সপোজার, এগুলো যখন এলো, তখন কি হলো, আমাদের কালচারটাও আস্তে আস্তে একটু ওয়েস্টার্ন কালচারের থেকে প্রভাবিত হয়ে গেল। আমরা বেশি হচ্ছে যুক্তিতর্ক এবং একটা ইন্ডিভিজুয়ালিস্টিক কালচারের দিকে মুভ করলাম, যেখানে আমি বোধটা খুব বেশি তীব্র, আমার দরকার, আমার চাহিদা, আমি ব্যাপারটা খুব বেশি প্রায়োরিটি পেল। এবারে আমরা যদি এই আমি জিনিসটা আরেকটু ভালো করে বুঝি, তাহলে আমি একজন এরিকসনের একটা থিওরি বলবো। আপনারা যদি পারেন, কারোর যদি ইন্টারেস্ট থাকে, থিওরিটা পড়তে পারেন, খুব সুন্দর থিওরি। তো এইখানটাতে একটা কনসেপ্ট আছে, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এই জায়গাটা যদি আমরা একটু বুঝি, ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনে কি হতো, একটা ভূমিকাতে আমরা স্বচ্ছন্দ বোধ করতাম। হ্যাঁ, যে আমি একটি এরকম পরিবারের মেয়ে, এটা আমার জীবনযাপন, এটা আমার চলাফেরা, এরকম পরিবারে আমার বিয়ে হবে, এই সব কটা হচ্ছে আগে থেকেই প্রিডিটারমাইন্ড, এবং আমরা মোটামুটি সেটার সঙ্গে ভালোই কমফোর্টেবল ছিলাম। কিন্তু যখন কালচারটা আস্তে আস্তে একটু ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেল, তখন আমাদের মধ্যে এলো নিজেদের আইডেন্টিটি খুঁজে পাওয়ার একটা চেষ্টা। হ্যাঁ, যে হতে পারে আমার বয়সী আরও 4টে মানুষের থেকে আমার কিছু আলাদা নিড থাকতে পারে, আমার কিছু আলাদা চাহিদা থাকতে পারে, আমি একজন মানুষ এবং আমার আইডেন্টিটি খুঁজতে হবে, আমি আসলে কে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মানে ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি চলে এসছে। তো এইখানে তারা কিন্তু ওই যে ওই রোলটাতে ফিট করার জন্য একটুখানি একটা কনফ্লিক্ট হয়। হ্যাঁ, যে আমি কি নিজে যেটা মনে করছি যে আমি সেইটা আমি, নাকি আমার পরিবার যে ভূমিকাটা আমার উপর চাপিয়ে দিচ্ছে আমি সেটাকে প্রাধান্য দেব। এই কনফিউশনটা অনেক সময় আজকের জেনারেশনে হয়। নেক্সট হচ্ছে সেলফ ডিটারমিনেশন থিওরি আছে, যেখানে বলা হয় যে অটোনমি। এই যে অটোনমি মানে হচ্ছে গিয়ে আমি নিজের ইচ্ছায় কিছু একটা করা, আমার কন্ট্রোল আছে, আমার সঙ্গে যেটা হচ্ছে তাতে আমার কন্ট্রোল আছে। এই ফিলিংটা যখন থাকে একটা বিয়ের মধ্যে,
তখন দেখা গেছে আজকের দিনে কিন্তু প্রায় ধরুন 20 বছর, হ্যাঁ, এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে যে এই বিয়েগুলো অনেক বেশি সাকসেসফুল হয়। তার মানে এটা নয় যে এরা অ্যারেঞ্জ ম্যারেজ করছে না, লাভ ম্যারেজ করছে, সেটা বলছি না। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও যখন মনে হয় যে আমি এই সিদ্ধান্তটা যে নেওয়া হচ্ছে তার মধ্যে আমার অনেক বড় ভূমিকা আছে, আমি সায় দিচ্ছি বা আমি ছেলেটাকে পছন্দ করাতে একটা মতামত রাখছি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বিয়ের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও দেখা গেছে, মেয়েদের ক্ষেত্রে এই মানে রিসার্চ আর কি আমি পড়েছি যে এই জিনিসটা ভীষণ বেশি ম্যাটার করছে। অটোনমি, একটা হচ্ছে রিলেটেডনেস, মানে আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ নিজেরা কথা বলে কানেক্ট করতে পারি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে। ওই যে আগেকার কথা বলছিলাম যে পরিবার 3খানা জিনিসের ওপর বেস করে, সোশ্যাল ক্যাপিটাল, ট্রানজাকশন, তারপরে আপনার অ্যাভেলেবিলিটি, ইউরিস্টিক, আর একটা ছিল হচ্ছে গিয়ে আপনার নিরাপত্তাহীনতা, এই 3টের ওপর বেস করে যে ডিসিশন নিত। এখন দেখছেন ইন্ডিভিজুয়ালিস্টিক কালচার আসার জন্য আমাদের মধ্যে কনফিউশন কোথায় আসছে এবং কোথায় আমরা আর এই 3টেকে মানতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে আমরা একজন সম্পূর্ণরূপের একটা আলাদা টাইপের মানুষ, হ্যাঁ, আমার নিড আলাদা, আমাকে সবাই চট করে কেউ বোঝে না, আমি জানি যে আমি কি চাই, আমার কাছে কম্প্যাটেবিলিটি কি, এই জিনিসগুলো নিয়ে আমরা যেহেতু এখন সচেতন, তাই জন্য কেউ যদি মনে করে যে পরিবারের যে আগেকার দিনের পরিকাঠামোটা ছিল সেটা এখনকার দিনেও একদম সেম থাকবে, সেটা হয় না। কিন্তু সমস্যা কোথায় হচ্ছে, আমাদের আগের জেনারেশন বলছেন যে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে কি একটা কমন স্ক্রিপ্ট, এইগুলো মানতে হবে। আমরাও মেনে নিচ্ছি যে হ্যাঁ এগুলো তো ঠিকই, হ্যাঁ এগুলো তো থাকা ভালো, কিন্তু তারপরে আবার আমরা নিজেদের তরফ থেকে আরও 10টা পয়েন্ট চাপিয়ে দিচ্ছি যে আমার হচ্ছে এটাও চাই, আবার এগুলোও চাই, করে যেই লিস্টটা তৈরি হচ্ছে সেটা একটুখানি মানে ডিফিকাল্ট টু অ্যাচিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমার মনে হয় একটা বড় পরিবর্তন এসেছে, যার জন্য আমাদের বিয়েটা, মানে আপনি যদি শুধুমাত্র পারিবারিক অবস্থানের ভিত্তিতে চুজ করেন কোনো ছেলেকে বা মেয়েকে, সেটা আপনি পেয়ে যাবেন চট করে। আপনি যদি শুধুমাত্র আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী চুজ করেন তাহলে পেয়ে যাবেন, কিন্তু আপনার এখন চাই সামাজিকভাবে আমাদের অবস্থানও সেম হবে, নিরাপত্তাহীনতাও হবে, সরকারি চাকুরিও হবে, কিন্তু দেখতে হবে হচ্ছে গিয়ে ওই জিম ট্রেনারদের মতন, এইরকম ব্যাপার আর কি। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এই যে দুটো ক্রাইটেরিয়া আপনি কি চান সেটাও রাখতে হচ্ছে, ওটাও রাখতে হচ্ছে, এই দুটোর মেলবন্ধন পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, কারণ এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো সিগনিফিকেন্টলি আলাদা। এবার বলি যে কি করব তাহলে এই সিচুয়েশন। করব হচ্ছে গিয়ে যে দু তরফেই আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের গ্যাপ হচ্ছে, কোথায় কোথায় আমরা কোন কোন ক্রাইটেরিয়াগুলোতে একদম অনড় থাকবো আর কোন কোন ক্রাইটেরিয়াগুলো জাস্ট গুড টু হ্যাভ। আপনি বাড়িতে খুব খোলামেলাভাবে আলোচনা করতে হবে, হ্যাঁ, যে কটা ক্রাইটেরিয়া পরিবারের দিক থেকে আসছে সে কটাকে বিবেচনা করতে হবে, করে তার মধ্যে যদি সত্যি এমন কোনো ক্রাইটেরিয়া থাকে যেটা 100% আপনার সঙ্গেও মিলে যাচ্ছে, খুব ভালো। আর যদি এরকম কোনো ক্রাইটেরিয়া থাকে যেটা আপনার হলেও হয় না হলেও হয়, সেটা নিয়ে খোলাখুলি কথা বলুন, সেই ক্রাইটেরিয়াগুলোকে নিয়ে ভালোভাবে আলোচনা করুন যে কেন এটা আজকের দিনে আর খুব বেশি রেলেভেন্ট নয়। আপনি একসাথে তো এরকম মেয়ে পাবেন না যে 50 জনের রান্নাও করবে, আবার তার একটা ক্যারিয়ারও থাকবে, সে নিজের মতন করে ভাবতেও পারে, পুজোও করে, আবার হচ্ছে পার্টিও করে, মানে সবটা যদি আপনি চান তাহলে একটুখানি সমস্যা হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা ঠিক করতে পারেন যে আমার যেই সংসার আমি করতে যাচ্ছি সেই সংসারে হয়তো আমার কাছে রান্নার থেকে বেশি একজন ক্যারিয়ারিস্টিক মানুষ যে নিজের মতন চিন্তা ভাবনা করতে পারে, এটা আমার কাছে মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অবশ্যই প্রত্যেকের কাছে আলাদা আলাদা ক্রাইটেরিয়া হবে এবং হওয়া উচিত। হ্যাঁ, একেবারেতেই বলছি না যে আমি যেই এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে আইডিয়াল, এটা কিন্তু বলছি না। তো সেই জিনিসগুলো আপনাদেরকে ভালো করে ভাবতে হবে যে শিক্ষিত আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, হ্যাঁ, শিক্ষা জিনিসটা আপনি কিভাবে দেখেন, আপনার পরিবার কিভাবে দেখেন, দুটো কি সত্যি একদম এক নাকি একটু আলাদা আছে, হ্যাঁ, আচার ব্যবহারটাকে আপনার পরিবার কতটা পারিবারিক শিক্ষা হিসেবে কোনগুলোকে দেখেন আর আপনি কোনগুলোকে দেখেন। হ্যাঁ, যেমন আগেকার দিনে একটা হচ্ছে গিয়ে বাধ্য হওয়া, এটা নিয়ে আমি একটা পোস্টও করেছিলাম। তো এই যে বাধ্য হওয়া, এটা দেখবেন আমাদের বাবা মারা অবভিয়াসলি কোনো সেরকম যদি কেউ কাউকে পান খুব খুশি হয়ে যান,
যে এ তো একদম বাধ্য, কিন্তু আজকের দিনে বাধ্য হওয়াটা আজকের সামাজিক প্রেক্ষাপটে কি খুব দরকার, নাকি এমন একজন যে কিনা খুব বিবেকবান হবেন এবং নিজের ভুল ঠিককে আলাদা করতে পারবেন এবং যেটা ঠিক সেটা করবেন। এই জিনিসটা তার মানে এই নয় যে তার দায়িত্ব থাকবে না, হ্যাঁ সে শুধু নিজেরটা ভাববে, সেলফিশভাবে চলবে, যা ইচ্ছা তাই করবে, একেবারেতেই নয়, এটা কিন্তু নয়। হ্যাঁ মানে বাধ্যর অপোজিটে কিন্তু এটা নেই, বাধ্য এবং আরেকটা হচ্ছে গিয়ে যে নিজের ভালো খারাপ বিচার করার শক্তি। স্বাধীনতা পাওয়া মানে কিন্তু স্বাধীনতাকে প্রয়োগ করতে জানা, এবং তার একটা বড় ব্যাপার হচ্ছে সবাইকে খুশি রাখতে পারা। স্বাধীনতা মানে এটা নয় যে স্বেচ্ছাচারিতা, আমি যা ইচ্ছা করলাম তাতে যার যা হলো হলো, এটা স্বাধীনতা নয়। তো এই যে এই ব্যালেন্সগুলো, ছোট ছোট জিনিস অনেকগুলো, এগুলোকে নিয়ে খোলাখুলি কথা বলুন। এবং এরপরে আপনি যখন ছেলে দেখতে বা মেয়ে দেখতে শুরু করবেন, তার আগেই কিন্তু এইটা নিয়ে ভালো মতন আলোচনা করে একটা ডিসিশন নিন যে আপনি এক্স্যাক্টলি কী চাইছেন, আপনার পরিবার কী চাইছেন, এবং তার মধ্যে থেকে আপনারগুলো আপনার পরিবারেরগুলো মিলিয়ে কোনগুলো কমন আসছে আর কোনগুলো হচ্ছে গিয়ে আপনারা কিছুটা হলেও চেঞ্জ করতে রাজি আছেন, করে যদি আপনারা একটা প্রথমে ডিসিশন নেন যে আমরা এক্স্যাক্টলি কী খুঁজছি বা কোন ক্রাইটেরিয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেউ হয়তো, আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, সে বললো যে আমার কাছে, মানে একজন ছেলের সঙ্গে কথা বলছিলাম, সে বললো যে আমার কাছে শুধু এমন একটা মেয়ে দিন যে হচ্ছে খুব স্টাবার্ন না এবং ইমোশনালি রেগুলেটেড। এবার আমি যদি তার মায়ের সাথে কথা বলি, তার মা হচ্ছে গিয়ে আরও 10টা ক্রাইটেরিয়া দেবেন যে এটা দেখতে এরকম হতে হবে, আমাদের পরিবারের সঙ্গে এরকম। এবার এই জিনিসটা না মানে ডাইরেক্টলি বিয়ের বাজারে আসার আগে আপনারা একটু কথা বলে ডিসিশন নিন যে কোনগুলো সত্যি সত্যি যে বিয়ে করছে মানে সে কতটা নিজের সিদ্ধান্ত নিতে চায়, কতটা পরিবারকে মেনে নিতে চায়, এবং কোথাও গিয়ে একটা ব্যালেন্স স্ট্রাইক করা যে হ্যাঁ এইটা পেলে, ঠিক এই কোয়ালিটি পেলে আমিও খুশি, পরিবারও খুশি। এইটা শুধুমাত্র কথা বলার মাধ্যমেই হবে, এবং তাতে একে অপরের পার্সপেক্টিভ বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ যদি আপনি মনে করেন যে আপনার লিস্টটাই ফাইনাল ঠিক, আপনার পরিবারেরটা ঠিক নয়, তখন সমস্যা হয়, পরিবারকেও বুঝতে হবে। ধরুন গভর্নমেন্ট সার্ভিসের যে এক্সাম্পলটা দিলাম, কেন গভর্নমেন্ট সার্ভিসটা একদম একটা এত বড় ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, খোলাখুলি আলোচনা করুন যে গভর্নমেন্ট সার্ভিস থেকে আপনি আসলে কি চাইছেন। নিরাপত্তা আজকের দিনে কতটা দরকারি এবং মানে প্রাইভেটে কতটা কম আছে সেটা, এগুলো নিয়ে যত আপনারা কথা বলবেন, যে একটা শিক্ষিত হ্যাঁ স্মার্ট মানুষ আজকের দিনে সত্যি কি চাকরির অভাবে খুব বেশি ফ্যাফ্যা করে ঘুরছে, সেই জিনিসগুলো নিয়ে বাড়িতে খোলাখুলি আলোচনা করুন। যত কথা বলবেন দেখবেন একটা ক্ল্যারিটি পাবেন এবং বিয়েটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। কারণ আপনার যখন ক্ল্যারিটি থাকে তখন দেখবেন যেই কাজে আপনি হাত দেবেন সেই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়।